কম পয়সায় সুবিধাজনক যাতায়াতে প্রথম বিদেশ সফর হিসাবে আমার তো মনে হয় নেপালি আদর্শ। সবচেয়ে বড় কথা, কোনো পাসপোর্ট ভিসার ব্যাপারই নেই। হিমালয়ের কোলে অবস্থিত নেপাল ঘুরতে এলে পৃথিবীর তাবড় তাবড় শৃঙ্গগুলো চলে আসবে আপনার হাতের একদম কাছে। চাইলে মাটি কিংবা আকাশ দু জায়গা থেকেই আপনি দেখে নিতে পারেন তাদের। এছাড়াও পশুপতিনাথ মন্দির, গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, 51 সতীপীঠের এক পীঠ, জঙ্গলে বাঘের পায়ের ছাপ, 8000ই শৃঙ্গের ফাঁক দিয়ে সূর্যোদয়, হাজার হাজার বছরের পুরনো দরবার স্কোয়ার, সঙ্গে তাদের ইতিহাসের হাতছানি। আর লেকের জলে বরফের পাহাড়ের প্রতিচ্ছবির কথা তো ছেড়েই দিলাম। সোজা কথা, নেপালে ঘুরতে এলে বিভিন্ন মন্দির, জঙ্গল, পুরাতাত্ত্বিক নিদর্শন এবং প্রকৃতির হাত উপর করে দেওয়া সৌন্দর্য সবকিছুই আপনার হাতের মুঠোয়। নিজের নেপাল ভ্রমণের অভিজ্ঞতাকে সঙ্গী করে আপনাদের সম্ভাব্য সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। কিভাবে আপনি নেপাল আসবেন, নেপালে আসার সবচেয়ে সুবিধাজনক সময় কোনটা, নেপালে ঘুরতে কত খরচ হতে পারে, এখানে ভারতীয় টাকা চলে কি, এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যাওয়া যায়, নেপাল যেহেতু বিদেশ তাই কোন নেটওয়ার্ক এখানে কার্যকরী, কোথায় কোথায় কি কি হোটেল পাওয়া যেতে পারে, এখানে উচ্চতাজনিত কোনো সমস্যা হতে পারে কি, 3 বছরের নিচের বাচ্চাদের নিয়ে নেপালে আসা যায় কি, ভারতীয়দের জন্য নেপাল কি সেফ, বাংলাদেশের ভাই বোনেরা কিভাবে নেপাল ভ্রমণ করবেন, নেপালে আসতে হলে প্রয়োজনীয় কি পরিচয়পত্র সঙ্গে থাকা দরকার। আমার এই 7 নাইট 8 ডেজ নেপাল ভ্রমণ দেখলেই সবকিছু জলের মতন পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। তাহলে আর দেরি কেন, শুরু হোক নেপাল সফরের সংক্ষিপ্ত কিন্তু কার্যকরী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। তিনভাবে আপনি নেপালে পৌঁছতে পারেন। প্রথমেই কলকাতা থেকে ট্রেনে করে চলে আসুন শিলিগুড়ি, সেখান থেকে বাস ধরে নেপালের কাঠমান্ডু, অথবা ট্রেনে করে চলে আসুন রক্সোল, সেখান থেকে নেপালের বীরগঞ্জ হয়ে কাঠমান্ডু, অথবা কলকাতা থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইটের ব্যবস্থাও আছে। তবে আমি এসেছিলাম হাওড়া স্টেশন থেকে মিথিলা এক্সপ্রেস করে রক্সোল, সেখান থেকে টোটো কিংবা টাঙা গাড়িতে 10 মিনিটের মধ্যেই নেপালের বীরগঞ্জ। এরপর বীরগঞ্জের ভানু বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে আসতে পারেন কাঠমান্ডু, অথবা এখান থেকে প্রাইভেট বা শেয়ার গাড়িও পাওয়া যায় কাঠমান্ডু, চিতওয়ান কিংবা পোখরা যাবার জন্য। ভারতীয়দের জন্য নেপালে ঢোকার ক্ষেত্রে আধার কার্ডই যথেষ্ট, তবে বাংলাদেশ নাগরিকদের জন্য নেপাল ঢোকার ক্ষেত্রে স্পেশাল পারমিশন লাগে। খুব সহজেই নেপাল হাই কমিশনারের অফিসে অ্যাপ্লাই করলেই এই পারমিশন পাওয়া যায়। আমি এখন রয়েছি বীরগঞ্জে। এটা হচ্ছে নেপালি সিম এনসেল, এটার দাম হচ্ছে 150 টাকা। এতে আপনি 1 জিবি টোটাল, এটা 14 ডেজ ভ্যালিডিটি আছে, 1 জিবি কিন্তু আপনি এটাতে নেট পাবেন, যেটা খুব দরকার হয়। আর নেট রিচার্জ করতে হয়, টক টাইম রিচার্জ করতে হয়। টক টাইম পাবেন নেপালিতে 40 মিনিটস নেপালিতে পাবেন। আর ইন্ডিয়াতে যদি আপনি ফোন করতে চান তাহলে 50 রুপিস করে রিচার্জ হয়, পার মিনিট 4 রুপিয়া, মানে 12 মিনিটের মতন কথা বলতে পারবেন। আপনি যদি 50 টাকা ইন্ডিয়াতে মানে এই সিমে রিচার্জ করেন তাহলে ইন্ডিয়াতে 12 মিনিটের মতন কথা বলতে পারবেন। অর্থাৎ নেট, টক টাইম একসঙ্গে নয়, আলাদা আলাদা রিচার্জ করতে হয়। আর এই সিমটার দাম হচ্ছে 150 টাকা। এর মধ্যে কিন্তু যেগুলো বললাম সেগুলো অলরেডি এক্সিস্ট করছে। আধার কার্ড লাগে। এরপর নেক্সট, এইটাকে অ্যাক্টিভেট করতে আপনার আধার কার্ড লাগবে, ভোটার কার্ড और ऐसा कुछ नहीं है। आधार कार्ड, इंडियन एम्बेसी कार्ड, पासपोर्ट। আচ্ছা, আধার কার্ড, ইন্ডিয়ান এমবেসি কার্ড আর পাসপোর্ট। যাই হোক, জনগণের জন্য আধার কার্ড, এটার জন্য আধার কার্ড লাগবে। আর कितने टाइम में चालू हो जाता है? 2 से 3 मिनट। 2 से 3 মিনিট, 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা চালু হয়ে যাবে। অথবা চাইলে আপনি হোটেলের ওয়াইফাই ইউজ করে হোয়াটসঅ্যাপে বাড়িতে কল করতে পারেন, তাহলেও আপনার আলাদা কোনো সিম লাগবে না।
ভারতীয় মুদ্রায় 100 টাকা সমান নেপালের 160 টাকা, আর নেপালের 100 টাকা সমান ভারতীয় মুদ্রায় 62 টাকা 50 পয়সা। যুগ যুগ ধরে এই একই রেট চলে আসছে, কমেও না বাড়েও না। অথচ যে মারুতি অল্টোর দাম আমাদের দেশে 5 লাখ টাকার আশেপাশে, সেখানে নেপালে এর দাম 5 গুণেরও বেশি, অর্থাৎ 27 লাখ নেপালি কারেন্সির কাছাকাছি। ছাড়ুন সেসব কথা। নেপালের ভেতরে ভারতীয় 200-100 টাকার নোট আরামসে চলে যাবে, আর হোটেলে 500 টাকার নোট আপনি দিতেই পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন বৌদ্ধনাথ, পাটন দরবার স্কোয়ার ইত্যাদি জায়গায় ঢোকার ক্ষেত্রে নেপালি টাকা ছাড়া চলে না। সেজন্য অবশ্যই 1000 ভারতীয় টাকা নেপালি কারেন্সিতে কনভার্ট করিয়ে রাখবেন, তাতে খুচরো খরচাগুলো সামলাতে সুবিধা হবে। কিন্তু আপনি যদি এইখানে নেপাল কারেন্সিতে এক্সচেঞ্জ করেন তাহলে 150 থেকে 157, আমি খোঁজ নিয়ে জানলাম মোটামুটি এইরকম এক্সচেঞ্জ রেট ভ্যারি করে। নেপালের ভেতরে কাঠমান্ডু, পোকরা, চিতুয়ান সব জায়গাতেই এই কারেন্সি এক্সচেঞ্জ করা যায়। আর নেপাল থেকে বেরোবার সময় নেপালি কারেন্সি ফেরত দিয়ে ভারতীয় নোট নিয়ে আসতে ভুলবেন না যেন। সারা বছরের যে কোনো সময় আপনি নেপাল ঘুরতে আসতে পারেন, তবে নেপালে ঘোরার আদর্শ সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। ডিসেম্বরের পর থেকে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে টেম্পারেচার 6 ডিগ্রির কাছাকাছি নেমে আসে, তবে জায়গা বিশেষে ঠান্ডার প্রকোপ কমে বাড়ে। তবে আমি এসেছিলাম মার্চ মাসে, সেই সময়ও ওয়েদার যথেষ্ট ভালো ছিল। নেপালের দক্ষিণে রয়েছে ভারতবর্ষ, আর উত্তরে রয়েছে তিব্বত তথা চীন। সুতরাং নেপালের ওপর ভারত এবং চীনের দুটো দেশেরই প্রভাব থাকবে, সেটাই স্বাভাবিক। আমি নেপালে ঢুকেছিলাম ভারতের দিকের বীরগঞ্জ সীমানা দিয়ে, সেখান থেকে চিতুয়ান, সেখানে জঙ্গল সাফারি সেরে প্রচণ্ড একটা বাজে রাস্তা ধরে লুম্বিনীতে বুদ্ধের জন্মস্থান দেখে সেখান থেকে পোকরা থেকে কাঠমান্ডু যাবার পথে রোপওয়েতে করে মনোকামনা দেবীর দর্শন। কাঠমান্ডু থেকে নাগারকোট, সেখান থেকে সোজা বীরগঞ্জ। ট্রেনে করে এলে প্রথম দিনই চলে আসুন রক্সোল থেকে বীরগঞ্জ, সেখান থেকে বাস কিংবা গাড়ি ধরে চিতুয়ান। পরের দিন চিতুয়ান ন্যাশনাল পার্কে সাফারি সেরে বেরিয়ে পড়ুন, চলে আসুন গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী। রাতে থেকে পরের দিন লুম্বিনী পার্ক দর্শন করে সেদিনকে বেরিয়ে চলে আসুন পোখরা। পরের দুদিন পোখরায় দেখে নিন ফিওয়া লেক, ডেভিস ফলস, শান্তিস্তূপ, বিন্দুপাশিনী মন্দির, গুপ্তেশ্বর মহাদেব, ব্যাট কেভ, অন্নপূর্ণা সার্কিটের অভূতপূর্ব দৃশ্য আর সারানকোটের সূর্যোদয়। পোখরায় দুরাত থেকে চলে আসুন নেপালের রাজধানী কাঠমান্ডু। আসার পথে দেখে নিন মনকামনা মন্দির। কাঠমান্ডু আপনাকে 2 রাত থাকতে হবে। এখানে দেখবেন পশুপতিনাথ মন্দির, কাঠমান্ডু দরবার স্কোয়ার, পাটন দরবার স্কোয়ার, স্বয়ম্ভু ভক্তপুর দরবার স্কোয়ার, থামেল বাজার, পুরার নীলকণ্ঠ মন্দির, বৌদ্ধনাথ, গুজ্জেশ্বরী মাতার মন্দির, নারায়ণহিতি প্যালেস, কাঠমান্ডু শহরের বিখ্যাত ক্যাসিনো এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট এভারেস্ট ফ্লাইট। এখান থেকে ডে ট্রিপে চলে আসুন নাগারকোট, কিংবা চাইলে নাগারকোটে 1 রাত্রি কাটাতেও পারেন। নাগারকোট থেকে সরাসরি চলে আসুন বীরগঞ্জ, সেখান থেকে রক্সোল হয়ে ট্রেন। এবার আমি চলে আসি আমার জার্নি ডিটেলসে। কলকাতা কিংবা হাওড়া থেকে সবচেয়ে সুবিধাজনকভাবে সপ্তাহে প্রতিদিন ছাড়ে মিথিলা এক্সপ্রেস। 1 রাতের জার্নিতে সে আপনাকে নামাবে নেপাল সীমান্ত রক্সোল জংশনে। এই মিথিলা এক্সপ্রেস সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি, সপ্তাহে প্রতিদিন কিন্তু ছাড়ে এই মিথিলা এক্সপ্রেস। তবে একটুখানি সুপার ফাস্ট বলতে যেটা বোঝায় অবশ্যই সেটা নয়, অনেক স্টেশনে থামতে থামতে আসে। সেই শ্রীরামপুর থেকে থামছে, এখানেও প্রতিটা স্টেশনে থামতে থামতে যাচ্ছে। তা আর একটা কথা যেটা, সেটা হচ্ছে এই ট্রেনের একটা অ্যাডভান্টেজ আছে, এখানে কিন্তু অনেকগুলো এসি কোচ আছে। এসি কোচ বলতে প্রথমে 10খানা এসি কোচ আছে, 10খানা 2-এ 12টা এসি কোচ আছে। ভারতের দিক থেকে নেপালে ঢোকার সীমান্ত স্টেশন হচ্ছে রক্সোল। এই রক্সোল থেকে ঘোড়ার গাড়ি কিংবা টোটো ধরে আপনি পাড়ি দিতে পারেন নেপালে, তবে সেটা অবশ্যই ভারত নেপাল সীমান্ত শহর বীরগঞ্জে। बीरगंज का फेयर कितना है? 240 रुपये। 240 रुपये हर आदमी ना? पूरा टांगा? पूरा टांगा। एक टांगा में कितने आदमी बैठ सकते हैं? 4 आदमी बैठ सकते हैं। खाली आदमी रहेगा तो 6 आदमी बैठेगा। রক্সোল থেকে ধরুন আপনি ট্রেন থেকে নামলেন, নেমে এবারে নেপালে ঢুকবেন বলে ঠিক করলেন। তাহলে নেপালে ঢুকতে গেলে ওখান থেকে একটা টোটো নিতে হবে, যেটা আপনাকে এনে নামাবে একদম বীরগঞ্জ যে কাস্টমস আছে সেই কাস্টমসের সামনে। সেখান থেকে আবার নেপালের একটা টোটো বা অটো ধরে আপনাকে চলে আসতে হবে এই ঘণ্টাঘর। তা এই যে টোটো ভাড়াটা এটা নেবে ওই কাস্টমস থেকে, নেপালের কাস্টমস থেকে আপ টু ঘণ্টাঘর 20 টাকা ইন্ডিয়ান অথবা 30 টাকা নেপালি। বীরগঞ্জ
भानु बस पार्क। इधर एखान থেকে আপনি বিভিন্ন জায়গায় किधर किधर का बस मिलता है इधर से? ऑल नेपाल का बस मिलता है, मतलब लुम्बिनी, काठमांडू, जनकपुर, बुटवा, जनकपुर, पोखरा। এটা হচ্ছে ডিলাক্স বাস। যতক্ষণ না ভরে ততক্ষণ কিন্তু এই বাসগুলো বা গাড়িগুলো কিন্তু ছাড়ে না, এটা এখানকার মজা। যখন ভরবে তখনই কিন্তু ছাড়বে। काठमांडू छोड़ने में कितना लेते हो? 850 रुपया लगता है सुमो का। एनसी में इंडियन में 530 रुपया। अच्छा, कितने आदमी है इधर? 9 आदमी बैठ कर जाता है। 9 आदमी बैठ कर जाते हैं। कितने टाइम लगता है? 5.5 घंटा। 5.5 घंटा इधर से जी, बीरगंज से काठमांडू जाने के लिए। তবে চাইলে আপনি বীরগঞ্জে এক রাত্রি থাকতেই পারেন। এক্ষেত্রে ঘোরার দিন যাবে বেড়ে। বীরগঞ্জে হোটেলে ভারতীয় মুদ্রায় 1200 থেকে 1500 টাকার মধ্যে স্ট্যান্ডার্ড হোটেল আপনি পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম্বার দেওয়া রইল। চিতুয়ান যাওয়ার জন্য গাড়ি ছাড়ে নেপালের বীরগঞ্জের ভানু বাস স্ট্যান্ড থেকে। के लिए चितवन जाने का रेट कितना है? 400 है। 400 चितवन का 400। নামতে হবে টান্ডি বাজার। সেখান থেকে একটা গাড়ি ধরে 10-15 মিনিটের মধ্যেই পৌঁছবেন সৌড়া। সেখানেই রয়েছে চিতুয়ান ন্যাশনাল পার্ক। সব শুধু এখানে যেতে সময় লাগা উচিত 3.5 থেকে 4 ঘন্টার মতন। যাচ্ছি এখন চিতুয়ান রিজার্ভ ফরেস্টে। এখানে কিন্তু সকালবেলাটা বেশ ঠান্ডা। আর যে গাড়িটা করে যাচ্ছি এই গাড়িটাতে 12 জনের বসার অ্যাকোমোডেশন আছে। এরা হোটেল থেকেই ঠিক করে দিল। নেপালিতে এরা নিল 500 টাকা করে, মানে এই পুরো জিপ মানে এই জঙ্গল সাফারিটার জন্য। আর পুরো গাড়ি বুক না হলে কিন্তু এই জঙ্গল সাফারিটা হবে না, বা অন্য লোকের সঙ্গে শেয়ার করেও কিন্তু এই জঙ্গল সাফারিটা আপনারা করতে পারেন। যতখানি খোঁজ নিয়ে জানতে পারলাম, চিতুয়ানে দুটো জায়গা দিয়ে এন্ট্রি হয়। একটা হচ্ছে আমরা যেটা দিয়ে ঢুকছি টিকাউলি বাফার জোন, 20 হাজারি তাল। আর একটা হচ্ছে একটা নদী আছে, নদীটা ক্রস করে গিয়ে তারপর ওখান দিয়ে এন্ট্রি হয়। চিতুয়ান ন্যাশনাল পার্কে আপনি ঘুরতে এলে কিন্তু আপনাকে বাফার জোন দিয়ে ঘুরতে হবে। তা যাই হোক, চিতুয়ান ন্যাশনাল পার্কের আয়তন হচ্ছে 952 স্কোয়ার কিলোমিটার। চিতুয়ানে আমি ছিলাম ইডেন জঙ্গল রিসর্টে। সাদা মাটা থাকার জায়গা, কিন্তু এদের পরিবেশটা ভারী সুন্দর। সেদিনকে দুপুরবেলা লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম লুম্বিনীর উদ্দেশ্যে। চিতুয়ান থেকে লুম্বিনীর দূরত্ব 165 কিলোমিটার, কিন্তু এর মধ্যে 100 কিলোমিটারের বেশি রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ এবং ধুলো উঠছে। গাড়ির স্পিড নেমে এলো 15 থেকে 20 কিলোমিটার পার আওয়ার। বয়স্ক লোকেদের এই রাস্তায় এলে শরীর খারাপ হতে বাধ্য। বুদ্ধদেবের জন্মস্থান এই লুম্বিনীতেই রয়েছে বিভিন্ন দেশের তৈরি করে দেওয়া অসংখ্য বৌদ্ধ গুম্ফা। এগুলো দেখতেই আপনার অনেকখানি সময় চলে যাবে। এটা হচ্ছে কম্বোডিয়ান বুদ্ধিস্ট টেম্পল। আমি এখন তার ভেতরেই রয়েছি। ভেতরের কারুকাজটাও কিন্তু অসম্ভব সুন্দর। মায়াদেবী জন্ম দেন সিদ্ধার্থকে এই লুম্বিনীতে। আর এই সিদ্ধার্থ গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব হিসেবে আত্মপ্রকাশ করেন 528 খ্রিস্টপূর্বাব্দে। সামনে কিছুটা এগিয়ে দেখি লুম্বিনীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবার জন্য রয়েছে মোটর বোটের ব্যবস্থা। এটাই বা ছাড়ি কেন? লুম্বিনীতে এলে অবশ্যই কিন্তু এই মোটর রাইড বলুন বা বোট রাইড বলুন, এটা কিন্তু করবেনই। খুব সুন্দর লাগবে। 50 টাকা করে এদের টিকিট পার হেড। নৌকোয় 5-6 জন হলেই কিন্তু এরা এদিক থেকে মানে পূর্ব থেকে পশ্চিম দিকে নিয়ে চলে যায়। আমি এইমাত্র ঘুরে এলাম বুদ্ধের যেখানে জন্মস্থান, অর্থাৎ আমরা যেরকম নার্সিংহোম হসপিটালে যেখানে যে জায়গাটায় জন্মাই সেই রকম একটা কাছাকাছি জায়গা ওর ভেতরে করা আছে। এবং ভেতরটা পুরোটা কিন্তু মানে ইট দিয়ে পুরো পোড়া মাটি, মানে পোড়া মাটি কি মাটি বুঝতে পারলাম না, একটা ইটের স্ট্রাকচার, ধ্বংসস্তূপ। তা আর এই জায়গাটা কিন্তু একটা প্রাচীন স্থল বা এই জায়গাটারই একটা পুরনো ভার্সন
ওই যে সাদা মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরের ভেতরটা এটুকুই বলা যেতে পারে। আমি এখন ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়াদেবীর মন্দিরের গেট, অর্থাৎ যে জন্য লোকে লুম্বিনী আসে মায়াদেবীর মন্দির দর্শন করার জন্য। এটা হচ্ছে সেই গেট, এটা দিয়ে সোজা বেরিয়ে গেলেই সেই জায়গাটা পড়বে বা সেই চত্বরটা পড়বে, ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন। আর তার ঠিক উল্টো দিকেই ঠিক দুটো হোটেল এর পরেরটাই মানে হচ্ছে আমাদের হোটেল। লুম্বিনী থেকে পোখরার দূরত্ব 130 কিলোমিটার। রাস্তা ভালো না হওয়ার কারণে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। ভীষণ ধুলো রাস্তা, ভীষণ। পোখরার প্রধান আকর্ষণ ফিওয়া লেক। বরফাবৃত অন্নপূর্ণার প্রতিচ্ছবি পড়ে এই লেকের ওপরে। এর মাঝে রয়েছে একটা দ্বীপ, নৌকো করে আপনি সেখানে যেতেই পারেন। আর এই ফিওয়া লেকে কিন্তু বোটিং না করলে পোখরা আসাটাই বৃথা। সুন্দর অভিজ্ঞতা। ওই দিকটা একটা লেকের মধ্যে একটা মন্দির আছে, মানে একটা দ্বীপ মতন আছে, তার মধ্যে মন্দির আছে, লোকজন ওখানে যাওয়া আসা করে। আর এখানে বোটিংয়ের খরচটা আপনাদের বলি, এই যে ডিঙি নৌকোগুলো দেখছেন, এই যে ছোট ছোট ডিঙি নৌকোগুলো রয়েছে, এই ডিঙি নৌকোগুলো দুটো টাইপের ডিঙি নৌকো রয়েছে, একটা 4 জনের আছে, একটা 8 জনের আছে। 4 জনের 900 NC, আর 8 জনের যদি বুকিং করেন তাহলে 1520 NC। নেপাল কারেন্সিতে কিন্তু পেমেন্ট করতে হবে, না হলে কিন্তু যে ইন্ডিয়ান কারেন্সিতে পেমেন্ট করলে ওটা লস হয়ে যাবে। পরের গন্তব্য পিস প্যাগোডা। অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে এখানে। অনারু পাহাড়ের ওপরে এই প্যাগোডা তৈরি হয় 1996 সালে। এখান থেকে অন্নপূর্ণা রেঞ্জ আরও অনেকটা সামনাসামনি চলে আসে। আমার পরের গন্তব্য ডেভিস ফলস। এক সুইস দম্পতির নামেই এই নামকরণ। ডেভিস ফলসের ঠিক উল্টো দিকে রয়েছে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম গুহা গুপ্তেশ্বর মহাদেব কেভ। এরপর আমরা চলে এলাম মহেন্দ্র কেভে। 80 টাকা NC দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহ দেবের নামেই এই গুহার নামকরণ করা হয়েছে। মহেন্দ্র কেভ থেকে সামনে কিছুটা এগিয়েই রয়েছে ব্যাট কেভ। পুরো মাথার ওপরটা ভর্তি বাদুর, ভর্তি একদম। আর প্রত্যেককে লোককে এখানে হাতে একটা করে টর্চ বা এমার্জেন্সি লাইট দিয়ে দেওয়া হয়েছে বাদুর দেখানোর জন্য। দুধের মতন সাদা নদী, সেজন্যই এর নাম সেতী রিভার। 40 টাকা টিকিট, ইন্ডিয়ান কারেন্সি। চলে আসুন বিন্ধ্যবাসিনী মন্দিরে। সুদূর বিন্ধ্যাচল থেকে এই মন্দিরের প্রতিমা আনা হয়েছিল বলেই দেবীর এই নামকরণ। হোটেলের ঘরে বন্দি না থেকে সন্ধ্যেবেলার দিকটা পোখরা লেকের ধার বরাবর রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। পোখরার এই ফিওয়া লেকের ধারে ঘুরতে এসে এক অসাধারণ ভালোবাসা বা ভালো লাগা সঙ্গে নিয়ে কিন্তু আমি বাড়ি যাচ্ছি। কি সুন্দর পরিবেশ এখানে। আপনি চাইলে বিয়ার খেতে পারেন, চা খেতে পারেন, ভুট্টা ভাজা খেতে পারেন, বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে সেসব করতে পারেন, নাগরদোলা চাপতে পারেন, বারবিকিউ করতে পারেন, সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে। পুরো লাইন দিয়ে রয়েছে। আর পুরোটাই পোখরার ফিওয়া লেকের ঠান্ডা হাওয়া খেতে খেতে। পোখরায় যদি সাইট সিন করতে চান তাহলে কিন্তু গাড়ির ব্যবস্থাও রয়েছে। যে গাড়িটা দেখালাম এরকম গাড়িটা 4 জন অ্যাকোমোডেট করা যাবে। একটু কষ্টসিষ্টে 4000 নেপালিতে এখানকার পুরো সাইট সিনটা কমপ্লিট করে দেবে। যদি বার্গেন করে কমাতে পারেন ঠিক আছে। 4000 নেপালি মানে ইন্ডিয়ান কারেন্সিতে 2500 টাকা। পোখরা লেকের উল্টো দিকের গলিতে রয়েছে অজস্র হোটেল। আমি ছিলাম উল্টো দিকের গলিতে লেক সাইড স্ট্রিট নাম্বার 18 অ্যাড্রেসের হোটেল গন্তব্য ইনে। মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল, 1500 NC ভাড়া। হোটেলের ওপরের ঘরগুলো থেকে অন্নপূর্ণা রেঞ্জ খুব ভালোভাবে দেখা যায়। পোখরার অন্যতম আকর্ষণ হলো সারানকোটের সূর্যোদয়। সেজন্য আপনাকে ভোর 4টে সাড়ে 4টার সময় উঠে চলে আসতে হবে সানরাইজ পয়েন্টে। এত ভালো সূর্যোদয় শেষ কবে দেখেছি সারানকোটের সেই লাল সূর্যের দিকে তাকিয়ে চিন্তা করছিলাম। এখানে এলে উপরি পাওনা অন্নপূর্ণা রেঞ্জের ওপর সূর্যের লাল আলো পড়ে তাকে রক্তিম আভায় রাঙিয়ে দেওয়া এবং বিভিন্ন রঙের মধ্যে দিয়ে পাহাড়ের মাথার বরফগুলো চিকচিক করে ওঠা।
পোখরা থেকে যাচ্ছি কাঠমান্ডু। এই পোখরা থেকে কাঠমান্ডু যাবার পথে পড়বে মনোকামনা দেবীর মন্দির। চাইলে আপনি কাঠমান্ডু থেকেও এখানে ঘুরে আসতে পারেন। রোপওয়েতে চেপে উঠতে হয় পাহাড়ের ওপর, সেখানেই অবস্থান করছেন মনোকামনা দেবী। মনোকামনা বা মনস্কামনা পূরণের জন্য চলে এসেছি মনোকামনা মন্দিরে। এই মনোকামনা মন্দিরে আমি যখন এখানে এলাম তখন কিন্তু এখানে টিকিটের কাউন্টার মোটামুটি ফাঁকা। আমি 2 নম্বর, আমি একদম টিকিট কাউন্টারের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এখানে ইন্ডিয়ানদের জন্য মানে সিনিয়র ইন্ডিয়ান মানে আমাদের জন্য লাগে 670 টাকা করে, আর বাচ্চা ইন্ডিয়ান 400 টাকা। মনকামনা মন্দিরের জন্য রোপওয়ে 8টা থেকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর দুপুরবেলা 12টা থেকে 1:30, এই টাইমিংসটা একটু মনে রাখবেন, 12টা থেকে 1:30 অবধি কিন্তু বন্ধ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1302 মিটার উচ্চতায় অবস্থিত এই মনোকামনা মন্দির। এই মনোকামনা মন্দির থেকে মানে এই মন্দির চত্বর থেকে অন্নপূর্ণা, লামজুং হিমাল আর বৌদ্ধা এই 3টে শৃঙ্গ খুব ভালোভাবে দেখা যায়। আমি এখন রয়েছি কাঠমান্ডু শহরে, আর কাঠমান্ডু শহরে রয়েছেন পশুপতিনাথ। সুতরাং পশুপতিনাথ মন্দির দর্শন করেই শুরু হোক কাঠমান্ডু ভ্রমণ। শহরের যে কোনো জায়গা থেকে ট্যাক্সি করে আপনি চলে আসতে পারেন পশুপতিনাথ মন্দির। তবে আমি ছিলাম পশুপতিনাথ মন্দিরের কাছেই একটা হোটেলে। আদি গুরু শঙ্করাচার্যের হাত ধরেই আধুনিক পশুপতিনাথ মন্দির নির্মাণ শুরু হয়েছিল সেই সময়। নিজে থেকে উঠেছেন যিনি, তিনি হচ্ছেন স্বয়ম্ভু। আমি এখন রয়েছি নেপালের কাঠমান্ডু শহরের ঠিক মোটামুটি মিডল জায়গায় অবস্থিত বুদ্ধিস্ট এবং হিন্দুদের কমন একটা টেম্পল স্বয়ম্ভূতে। কাঠমান্ডু রাজারা যেখানে থেকে শাসন কার্য চালাতেন সেটাই হলো দরবার স্কোয়ার। কাঠমান্ডু শহর এবং তার আশেপাশে এরকম 3টে দরবার স্কোয়ার আছে। কাঠমান্ডুর দরবার স্কোয়ার, পাটন দরবার স্কোয়ার, ভক্তপুর দরবার স্কোয়ার। এই সব কটা দরবার স্কোয়ারে ঢুকতে গেলে টিকিটের দাম 500 টাকার আশেপাশে, অর্থাৎ 3টে দরবার স্কোয়ারে ঢুকতে গেলেই নেপালি কারেন্সিতে আপনার 1500 টাকা খরচা হয়ে যাবে। আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে কাঠমান্ডু দরবার স্কোয়ার বা হনুমান ধোকা। প্রচুর মন্দির, অনেক বড় বড় উঠোন এবং প্রাতিষ্ঠানিক কেন্দ্র রয়েছে এখানে। কাঠমান্ডু একটা শহর, ললিতপুর আরও একটা শহর। কাঠমান্ডু আর ললিতপুরকে আলাদা করে রেখেছে যে নদী, তা হলো মনোহরা। এই মনোহরা নদীর ব্রিজ ক্রস করে কিছুটা এগোলেই পড়বে মানে ললিতপুরের পাটন দরবার স্কোয়ার। আমি এখন এসেছি সেখানেই। ইন্ডিয়ান কারেন্সিতে 160 আর নেপালি কারেন্সিতে 250 টাকা লাগবে এর ভেতরে ঢুকতে। চলে এসেছি নেপালের একদা রাজধানী ভক্তপুরে। এই ভক্তপুর হচ্ছে একটা কমপ্লেক্স, মানে একটা সিটি যেরকম হয় সেই রকম প্রাচীন নেপালের রাজধানী ছিল। তা এখানে ঢুকতে গেলে অবশ্যই টিকিট কাটতে হবে, সেটা হচ্ছে 350, মানে আমাদের নেপালি কারেন্সিতে হচ্ছে 500 টাকা করে কেটেছি। সঙ্গে একটা করে বুকলেট ওরা দিয়ে দিয়েছে। আর কাঠমান্ডু থেকে এই ভক্তপুর হচ্ছে মোটে 17 কিলোমিটার, আর এখান থেকে নাগারকোট হচ্ছে 20 কিলোমিটার। মানে নাগারকোটে যাবার পথে কিংবা নাগারকোট থেকে ফেরার সময় কিন্তু আপনি এই ভক্তপুরে ঢুকতে পারেন। চলে এসেছি থামেল, কাঠমান্ডুর সবথেকে বড় মার্কেট প্লেস। এবং এখানে কিছু মানে এমন কিছু নেই যেটা পাওয়া যায় না, সব কিছু আছে, খাবার দোকান থেকে জুয়া পর্যন্ত। চকচকে রাস্তাঘাট, ঝলমলে দোকান আর ঝকঝকে লোকজন। একটা ছোট্ট জায়গার মধ্যে অসংখ্য দোকান, হোটেল নিয়ে জমজমাট একটা জায়গা হলো থামেল। কাঠমান্ডুর বিখ্যাত জায়গা থামেল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে জলের ওপর শায়িত 16 ফুট কালো ব্যাসাল্ট পাথরের বিষ্ণু মূর্তি হলো বুড়া নীলকণ্ঠ মন্দিরের মূল আকর্ষণ। আমি এখন চলে এসেছি নেপালের রাজবাড়িতে। আমার পেছনেই রয়েছে রাজবাড়ি। এখন বাজে 3:50। এখন কিন্তু বন্ধ হয়ে গেছে 3:30-র সময়। 10:30 থেকে 3:30 অবধি খোলে, 500 টাকা টিকিট। ভেতরে সমস্ত ক্যামেরা,
থেকে শুরু করে মোবাইল ফোবাইল ইত্যাদি ইত্যাদি সব জমা রেখেই কিন্তু ভেতরে ঢুকতে হয়। এরপর চলে আসুন বৌদ্ধনাথ। বৌদ্ধনাথ হলো নেপালের কাঠমান্ডুর অন্যতম দর্শনীয় স্থান। সার্ক দেশভুক্ত লোকেদের এখানে প্রবেশ মূল্য 100 টাকা। একটি বিশাল চৌকো বক্সের ওপর একটি বড় ফুটবলের অর্ধেক কেটে বসিয়ে দিলে যে রূপ পায় এটি দেখতে অনেকটা সেই রকম। ধরে নেওয়া হয় এখানে কাসাপা বুদ্ধের দেহাবশেষ সংরক্ষিত আছে। ঘুরতে ফিরতে এর পরের গন্তব্য কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের ঠিক পেছনে বাগমতী নদীর ধারে 51 সতীপীঠের অন্যতম গুইছেশ্বরী মাতার মন্দির। ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশেও সতীপীঠ আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে নেপাল। সেই নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের একদম ঠিক পাশেই রয়েছে গুইছেশ্বরী মাতার মন্দির। এখানে মায়ের পাছা অর্থাৎ নিতম্বের পোর্শন পড়েছিল এমনই কথিত আছে। কাঠমান্ডু শহরে এসছেন অথচ ক্যাসিনোতে ঘুরে যাবেন না, তা কি কখনো হয়? আর ক্যাসিনোতে এলেই যে খেলতে হবে এরকম কোনো মানে নেই। এই কাঠমান্ডুতে ছোট, মাঝারি, বড় 3 রকমের ক্যাসিনোই রয়েছে। কোনো স্পেসিফিক ক্যাসিনোর নাম আমি করব না, তবে এখানে আসতে হলে অবশ্যই আপনার আই কার্ড সঙ্গে নিয়ে আসবেন। ভারতীয়দের ক্ষেত্রে আধার কার্ড চলে, তবে নেপালি নাগরিকদের ক্যাসিনোতে ঢোকার নিয়ম নেই। ক্যাসিনোগুলো আবার বিভিন্ন প্যাকেজেও চলে। আপনার খাওয়া দাওয়া, খেলা, হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ সমস্ত ফেসিলিটি নিয়ে 3.5 থেকে 4,000-এর মধ্যে প্যাকেজ পাওয়া যায়। পকেটে যদি আপনার রেস্ট থাকে তাহলে কাঠমান্ডু শহর থেকে জীবনের সেরা অভিজ্ঞতাটা নিয়ে ফিরতে পারেন। আমি বলতে চাইছি মাউন্টেন ফ্লাইটে করে এভারেস্টের মাথার ওপর ঘুরে চলে আসুন। ঝকঝকে রোদ উঠলে শুধু এভারেস্ট কেন, এভারেস্টের আশেপাশে যতগুলো শৃঙ্গ আছে সবকটাই আপনার দৃষ্টিগোচর হবে এবং ফ্লাইটের মাইকে ওরা সমস্ত কিছু গুছিয়ে বলে দেবে। এজন্য আপনাকে মাথাপিছু দিতে হবে 8,700 টাকা। আপনাদের স্মৃতির মণিকোঠায় একটা এক্সট্রা পালক যে যোগ হবে এ কথা গ্যারেন্টি দিয়ে বলা যায়। তবে এক্ষেত্রে আমার একটা ছোট্ট সাজেশন আছে, কাঠমান্ডু শহরে এসে ওয়েদার দেখে তবেই ডিসিশন নিন এভারেস্ট দেখার জন্য ফ্লাইটে উঠবেন কি না। ওয়েদার ঝলমলে থাকলে চোখ কান বুজে উঠে পড়ুন। কাঠমান্ডুর যে কোনো হোটেলকে বললে ওরাই টিকিটের ব্যবস্থা করে দেবে, কিংবা আপনি সাইটে গিয়ে নিজেই টিকিট কেটে নিতে পারেন। সাধারণত সকালের দিকেই এই ফ্লাইটের ব্যাপারটা চলে। ভোরবেলা 6টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে পড়লে সকাল 9টার মধ্যে আপনি এভারেস্ট দেখে ফিরে পড়তে পারবেন। সপ্তম দিনে কাঠমান্ডু থেকে চলে আসুন নাগারকোট। এই নাগারকোট পাহাড়ের ওপরে অবস্থিত হয়, এখান থেকে সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখা যায়। আর ওয়েদার পরিষ্কার থাকলে হিমালয় পর্বতমালার শৃঙ্গগুলো পরিষ্কার চলে আসে একদম চোখের সামনে। নাগারকোটে 1 রাত থাকতে পারেন কিংবা চলে আসতে পারেন কাঠমান্ডুতে, কারণ পরের দিনই আপনাকে ফিরতে হবে বীরগঞ্জ। যে কোনো জায়গা ঘোরার ক্ষেত্রে রাস্তার একটা আলাদা ভূমিকা থাকে, আর নেপাল ঘোরার ক্ষেত্রে সমস্যাটা সেখানেই। 1-2 কিলোমিটার কিংবা 10-12 কিলোমিটার নয়, নতুন রাস্তা তৈরি হওয়ার কারণে 6 কিলোমিটার রাস্তা এবড়ো খেবড়ো। তার ফলে তৈরি হবে অসহ্য জ্যামজট, আর গাড়ির স্পিড নেমে আসবে 10 থেকে 15 কিলোমিটার পার আওয়ার। সঙ্গে ধুলো উড়বে হুহু করে। এই ধুলোর প্রকোপ এতটাই যে ঘন কুয়াশায় যেমন উল্টো দিকে কিছু দেখা যায় না, অনেকটা সেই রকম। সেই রাস্তা ধরে যাচ্ছে বাস, লরি, প্রাইভেট কার, সমস্ত কিছু। বিশেষত চিতুয়ান থেকে লুম্বিনী কিংবা লুম্বিনী থেকে পোখরা বা পোখরা থেকে কাঠমান্ডু, অর্থাৎ ঘোড়ার বেশিরভাগ রাস্তাই আপনার কাছে বিভীষিকা হয়ে যাবে। এইটা সহ্য করে যদি ঘুরতে চান তাহলে অবশ্যই নেপাল আপনার ভালো লাগবে। আর এক্ষেত্রে আমার সাজেশান, 1টা নয় 2টো নয়, অনেকগুলো মাস্ক, বেশ কিছু শ্যাম্পুর পাতা আর টুপি নিয়ে নেবেন। এগুলো আপনাকে ধুলো ময়লার হাত থেকে কিছুটা হলেও রেহাই দেবে। নেপালের একটা বড় শহর থেকে আরও একটা বড় শহরে গাড়ি কিংবা বাস অবশ্যই যায়, তবে এক্ষেত্রে আপনাকে কিন্তু বাস বা গাড়ি ছাড়ার সময়ের ওপর নির্ভর করতে হবে। আর আমার সাজেশন হলো, একটা নির্দিষ্ট দিনের মধ্যে যদি আপনার ট্যুর প্রোগ্রামটা কমপ্লিট করতে হয় তাহলে অবশ্যই আপনার সঙ্গে 24 আওয়ার্স গাড়ি থাকা প্রয়োজন। না হলে কিন্তু অযথা হোটেল ভাড়া আর কষ্ট সহ্য করতে হবে। আর গাড়ি বুক করার ক্ষেত্রে কিংবা হোটেল বুক করার জন্য নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।
নেপাল ঘোরার ক্ষেত্রে মাথা পিছু খরচের কথা আমি বলছি না, আমি বলছি একটা ফ্যামিলিতে ধরুন 3 জন মেম্বার আছে, এই 3 জনের জন্য 7 রাত 8 দিন নেপাল ভ্রমণের ক্ষেত্রে খরচ হতে পারে 70,000 টাকার কাছাকাছি। সেক্ষেত্রে আপনার সঙ্গে একটা গাড়ি থাকবে এবং হোটেলও হবে স্ট্যান্ডার্ড। এর মধ্যে আমি এভারেস্ট ফ্লাইট কিংবা কলকাতা থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত পৌঁছানোর জন্য ফ্লাইটের ভাড়া যোগ করিনি। অনেক পাহাড়ি জায়গায় উচ্চতাজনিত সমস্যা থাকে, তবে নেপালের ক্ষেত্রে কিন্তু তেমনটা একবারই নয়। কিছু কিছু জায়গা উঁচু হলেও সেটা নিঃশ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা তৈরি করে না। তবু কখনো কিছু হলে একটা জায়গায় কর্পূর অবশ্যই রাখবেন, তাতেই সমস্যা কেটে যাবে। এই জায়গাটায় কিন্তু মানে লুম্বিনীতে আছি আমি, বেশ ঠান্ডা। সকালবেলাটা গায়ে জ্যাকেটটা পরতে হয়েছে যার জন্য, কিন্তু এর পরে যখন সূর্যটা ওপর দিকে উঠতে শুরু করবে সব কিছু খুলে ফেলতে হবে এবং গরম। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত নেপালে বেশ ভালোই ঠান্ডা থাকে, সেজন্য সকালের দিকে একটা জ্যাকেট অবশ্যই দরকার। তবে বছরের অন্যান্য সময় ভোরের দিকে ঠান্ডা থাকলেও সারা দিন বেশ ভালোই গরম অনুভূত হয়। কিছু কিছু জায়গা ছাড়া বেশিরভাগ জায়গাতেই পথ চলতে চলতে খাবারের দোকান আপনি পেয়ে যাবেন, সমস্যা হবে না। एक प्लेट राइस, नॉन वेज राइस कितना करके है? हाँ, नॉन वेज एक प्लेट कितना लेते हो आप? 120। ঘড়ির টাইম এখন ওখানে দেখাচ্ছে 11টা 5, আর আমার ঘড়িতে এখন বাজে দেখুন 10টা 50, অর্থাৎ নেপাল এগিয়ে রয়েছে ভারতের থেকে 15 মিনিট আগে। ভিডিওর শেষ লগ্নে এই ভাইয়ের তরফ থেকে একটা ছোট্ট সাজেশন, কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সেটা যদি আবার বিদেশ হয়, আপনার গাড়ি যদি রথ হয় তাহলে ড্রাইভার হচ্ছে শ্রীকৃষ্ণ। সুতরাং ড্রাইভারের সাথে সবসময় ভালো সম্পর্ক রেখে চলবেন, তাতে দেখবেন রাস্তার বেশিরভাগ অসুবিধাই আপনি হাওয়া হয়ে গেছে। ভিডিও একটু বড় হলো বলে সবাইকার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু যে কথাগুলো না বললে নয় সেগুলোই এই ভিডিওতে বলেছি। আশা করি নেপাল ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এই ভিডিও সবার কাছে সহায়ক হবে। তবে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। টাটা।